পায়রা আর পিঁপড়ে। কোনো এক সময়ের কথা, এক গাছে এক পিঁপড়ে থাকতো। একদিন খাবার সন্ধানে ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ পা পিছলে পিঁপড়ে জলে পড়ে গেল আর ভাসতে আরম্ভ করলো। বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। একটা পায়রা পিঁপড়েকে জলে ভাসতে দেখলো আর সাহায্যের জন্য চিৎকার করতেও দেখলো। তখন সে ভাবলো পিঁপড়েকে সে বাঁচাবে। পিঁপড়েকে সাহায্য করার জন্য একটা গাছের পাতা ছিঁড়ে জলে ফেলে দিল। ওই পাতার উপর বসে পিঁপড়ে অনায়াসে নদীর তীরে পৌঁছে গেল। পায়রা ওকে সাহায্য করেছে বলে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য পিঁপড়ে গাছের উপর উঠতে লাগলো। গাছের উপর উঠে পায়রার কাছে গিয়ে সে তখন বলল, ধন্যবাদ, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। এই কথা বলো না, ও তো আমার কর্তব্য ছিল। আমি তোমার কাছে ঋণী। কোনোদিন যদি তোমার সাহায্যের দরকার হয় আমাকে ডেকো। হ্যাঁ, নিশ্চয়ই মনে করব। ভগবানের কাছে আমি ঋণী যে উনি আমায় তোমার মতো বন্ধু দিয়েছেন। তারপর আনন্দের সাথে দুজনেই নিজের নিজের রাস্তায় চলে গেল। ওদের জীবনে সবকিছু ঠিকই চলছিল। একদিন যখন পিঁপড়ে নিজের খাবার নিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ ওর সামনে দুটো পা এসে দাঁড়ালো। ও অবাক হয়ে ওপরে মুখ তুলে চাইল। তখন সে দেখল একটা শিকারী দাঁড়িয়ে রয়েছে। তার হাতে রয়েছে তীর আর ধনুক। পিঁপড়ে এও দেখল যে শিকারী কারোর ওপর মনোযোগ দিয়ে নিশানা লাগাচ্ছে। পিঁপড়ে তখন তীরের দিশায় তাকিয়ে দেখল ওখানে ওর বন্ধু পায়রা। ও সঙ্গে সঙ্গে ভেবে নিল যে পায়রাকে ওকে বাঁচাতেই হবে। ও তখন শিকারীর পায়ে জোরে কুটুস করে কামড়ে দিল। শিকারী ব্যথার চোটে আর্তনাদ করে উঠল। শিকারীর একাগ্রতা ভঙ্গ হওয়ার জন্য তার তীর অন্যদিকে চলে গেল। পায়রা সাবধান হয়ে উড়ে গেল। কিছুক্ষণ পরে পায়রা পিঁপড়ের সঙ্গে দেখা করে তাকে বলল, ধন্যবাদ বন্ধু। এ তো আমার বন্ধুত্বের কর্তব্য। প্রথমে আমি ভাবছিলাম এত ছোট পিঁপড়ে কিভাবে আমায় সাহায্য করবে, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ধন্যবাদ। সেই দিন থেকে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল আর আনন্দে দিন কাটাতে থাকলো। বিপদের সময় যে সাহায্য করে সেই প্রকৃত বন্ধু। ধূর্ত শেয়াল। বহুদিন আগের কথা, এক ঘন জঙ্গলে থাকতো এক ধূর্ত শেয়াল। একদিন সে খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেল একটা হাতির মৃত শরীর। খিদে মিটবে সেই আশায় হাতির কাছে এগিয়ে গেল। সে দাঁত বসিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করল, কিন্তু মোটেই পারল না, কারণ হাতির চামড়া যেমনি মোটা তেমনি শক্ত। তাই তার হাতির মাংস আর খাওয়াই হলো না। ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশেই বসে পড়ল। এখন কি করি? হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন। সিংহ মামা তার দিকেই এগিয়ে আসছিল। সে ভারী বিনম্র হয়ে সিংহকে বলল, আসুন মহারাজ, আমি মৃত হাতি পাহারা দিচ্ছিলাম শুধু আপনার জন্য। আসুন, ভোজন করুন মহারাজ। সিংহ জোরে হুঙ্কার করে উঠল, আমি আমার শিকার নিজেই করি। আমি মৃত পশুর মাংস খাই না, সেটা কি তুমি জানো না? সিংহ সেখান থেকে চলে গেল। শেয়াল তখন বেজায় খুশি। সিংহ যে হাতিটাকে খেলই না, কিন্তু শেয়ালের সমস্যা তো সে একই রয়ে গেল। কিছুক্ষণ পরই আবার একটা বাঘ গজরাতে গজরাতে তার দিকে এগিয়ে আসলো। শেয়াল বুঝতে পারল বিপদ ঘনিয়ে এসেছে। এই বাঘ যদি মনস্থ করে যে হাতিটাকে খাবে, তাহলে কিছু একটা করতে হবে। বাঘ সামনে আসতেই শিয়াল ভয় পেয়ে বলল, দয়া করে এখান থেকে চলে যান।
আমি সিংহ রাজার জন্য এটাকে পাহারা দিচ্ছি। উনি স্নান করতে গেছেন। উনি আমায় বলে গেছেন যে অন্য কোনো বাঘ আসলে আমি যেন আটকে রাখি, যাতে উনি তাকে মারতে পারেন। আসলে উনি জঙ্গলের সব বাঘেদেরই মারবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। উনি আপনাকেও মেরে ফেলবেন। পালান, পালান আপনি এখান থেকে। এই শুনে বাঘ ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। বাঘ চলে যাবার পরেই ওখানে হাজির হলো এক চিতা। শিয়াল জানতো ওই চিতার ধারালো নৌকার দাঁত তার সমস্যার সমাধান করতে পারে। শিয়াল হাসতে হাসতে চিতাকে স্বাগত জানালো। আরে এসো বন্ধু, অনেকদিন পরে যে। এতদিন কোথায় ছিলে? বড় ক্লান্ত আর ক্ষুধার্ত লাগছে তোমাকে। এসো এসো এসো, এই হাতির মাংস একটু খেয়ে নাও। দেখো, এটা সিংহরাজার শিকার। উনি স্নান করতে গেছেন, আমি তো খালি পাহারা দিচ্ছি। খাও খাও খাও, আরাম করে খাও। বাবা রে, সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি? মরবো নাকি আমি? আমায় যদিও দেখতে পায়, সোজা ও স্বর্গে পৌঁছে দেবে। তুমি একদম চিন্তা করো না বন্ধু, আমি ওইদিকে ঠিক নজর রাখছি। সিংহ আসতেই আমি তোমায় আওয়াজ দেব, তখন তুমি অনায়াসে পালিয়ে যেও। শিয়াল চুপ করে দেখছিল। যেই চিতা হাতির ওপরে চামড়া চিরে বার করলো না, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল। সাবধান, পালাও, সিংহরাজা এসে গেছেন। পরক্ষণেই চিতা হাতিকে ছেড়ে বিদ্যুৎ বেগে ওখান থেকে পালিয়ে গেল। চালাক শেয়াল বেজায় খুশি। মুচকি হেসে ও হাতির মাংস খেতে ব্যস্ত হয়ে পড়ল। এবার যে পুরো ভোজটাই তার। চতুর হলেই বিজয় লাভ হয়। বুলবুল আর সারস পাখি। অনেকদিন আগের কথা। সারস পাখিদের রাজা ছিল, কিন্তু ছোটখাটো অন্যায়ের জন্য ও ছোট ছোট পাখিদের প্রাণ নিয়ে নিত। এই কারণে সব পাখিরা মিলে নতুন রাজা চয়নের কথা ভাবতে লাগলো। ওরা বুলবুলকে উপযুক্ত মনে করল। ও রাজার মতোই দেখতে। হ্যাঁ, ও চাইলে আমাদের কোনো রকম কষ্ট দিতে পারবে না। কিন্তু এ কথা সারসকে কে বলবে? ও কখনো রাজি হবে না। আমার কাছে একটা উপায় আছে। কাঠঠোকরা, আমার সাথে এসো, তোমার সাহায্যের দরকার। কিছুদিন পরে মহারাজা, আমরা সবাই আপনার ক্ষমতার পরীক্ষা নিতে চাই। একটা মোটা ডালে বসে আপনাকে ওটা ভাঙতে হবে। যদি আপনি না পারেন, তাহলে যে ভাঙবে সে আমাদের রাজা হবে। বলো, আমায় কোন ডালে বসতে হবে? ওই ডালে। আমি ছাড়া ওই ডাল আর কে ভাঙতে পারবে? চলো। সারস পাখি নিজের পূর্ণ শক্তি লাগিয়ে উড়ে গিয়ে ওই ডালে বসল, কিন্তু ওই ডাল কিছুতেই ভাঙল না। যে এই পরীক্ষায় ভাগ নেবে তাকে এতটাই মোটা ডালে বসতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী বুলবুল। ওই ডালটা ঠিক আছে, মোটা খুব, তাই তো? ঠিক আছে, ওই ডালটা আগের থেকেও মোটা। বুলবুল যদি ওটা ভাঙতে পারে, যখন বুলবুল ওই ডালে বসলো, ডাল ভেঙে গেল। আরে এটা কি করে হলো? ও ওই ডালটা ভেঙে দিল। সারস পাখি নিজের হার মেনে ওখান থেকে চলে গেল, আর বুলবুল পাখিদের নতুন রাজা হয়ে গেল। বুদ্ধি বলের চেয়ে শ্রেষ্ঠ। কাক আর সর্প। ঘন জঙ্গলের একটি উঁচু গাছের ওপর একটি কাক বাসা বানিয়ে থাকত। সেই গাছেরই নিচে গর্তের মধ্যে থাকত একটি সাপ। কাক এদিকে বাসায় ডিম পেড়ে রেখেছে। একদিন কি হলো জানো? কাকের বড় খিদে পেয়েছে, তাই খাবার সন্ধানে সে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় সাপ তার গর্ত থেকে বেরিয়ে গাছে চড়তে থাকে। চড়তে চড়তে কাকের বাসায় পৌঁছে যায়। ডিম দেখে তো তার মুখে জল এসে যায়। কয়েক ঘন্টা পর কাক তার বাসায় ফিরে দেখে তার ডিমগুলো কেউ খেয়ে নিয়েছে। সে বড়ই উদাস হয়ে যায়।
কে আমার ডিমগুলো চুরি করেছে? এই চোরটাকে তো ধরতেই হবে। কাক আবার ডিম পারল। এইবার কাক কিন্তু আশেপাশে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ বাদেই সেই নিচের সাপটা আবার গাছে চড়ে ডিম খেতে শুরু করলো। কাক এবার চোরকে ধরেই ফেললো। সে বাইরে বেরিয়ে আসলো। তোমার এত বড় সাহস, আমার ডিমগুলো খাচ্ছ? হ্যাঁ, কে ওখানে? আরে তুমি এখানেই রয়েছো? তুমি সাহস কি করে পেলে আমার ডিম খাবার? নিজের এই কুকর্মের জন্য লজ্জিত হওয়া উচিত। আমি কেন লজ্জা পাবো? আমার খিদে পেয়েছিল, তাই তোমার ডিমগুলো খেয়ে ফেললাম। ফের যদি কোনোদিন আমার ডিমগুলোর দিকে তাকিয়েছো তাহলে মেরে ফেলবো তোমায়। হ্যাঁ, তুমি কি মারবে আমাকে? তোমার যা ইচ্ছা তাই করো। কাক ভীষণ উদাস হয়ে গেল। ঠিক সেই সময় তার বন্ধু শেয়াল ওখান দিয়ে যাচ্ছিল। কাক গাছ থেকে নেমে এসে নিজের বন্ধুর কাছে কাঁদতে আরম্ভ করলো। কি হলো? কেন কাঁদছো তুমি? ওই চতুর সাপটা আমার সব ডিম খেয়ে ফেলেছে। আমি ওকে মারতে চাই, কিন্তু কি করি? আমি যে একলা। কেঁদো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। তুমি কিভাবে আমার সাহায্য করতে পারো? হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে। আগে তুমি কান্নাকাটি থামাও, আমার কথা শোনো। ঠিক আছে। শোনো তবে বন্ধু, আমাদের দেশের রাজকুমারী যে পুকুরে স্নান করেন সেখানে যাও। হ্যাঁ উনি স্নানের পূর্বে নিজের গলার হার খুলে পুকুরের পাড়ে রেখে দেন। হ্যাঁ, ওই হারটা তুমি ওখান থেকে নিয়ে এসে ওই সাপের গর্তে ফেলে দাও। আরে কি বলছো কি? হাতটা সাপের গর্তে ফেলে দেব? কিন্তু তাতে কি হবে? আমি যেমনি বলছি ঠিক তেমনি করো, তারপর মজা দেখো। কাক উড়ে সেই রাজকুমারী স্নান করার পুকুর পাড়ে গিয়ে বসলো। ওখান থেকে হাতটা নিয়ে উড়তে শুরু করলো। রাজকুমারী সেই দেখে চিৎকার করতে থাকলেন। সব চাকর বাকররা সাবধান হয়ে গেল আর কাকের পিছুতে ধাওয়া করলো। সাপের গর্তে হাতটা ফেলে কাক সেখান থেকে উড়ে পালালো। আওয়াজ শুনেই অজান্তে সাপ গর্ত থেকে বেরিয়ে উকি মারল। হাতটা গিয়ে ওর গলায় পড়ল। হার দেখে রাজকুমারীর চাকররা সাপের উপর ঝাঁপিয়ে পড়ল আর ওকে মেরে ফেলল। তারপর সাপের গলা থেকে হারটা খুলে ওরা ফেরত চলে গেল। এই দেখে কাকমশাই বেজায় খুশি। তার মুশকিল যে আসান হয়ে গেল। ধন্যবাদ বন্ধু, তুমি এই বিপদে আমার বড় উপকার করলে। এবার নির্ভয়ে কাক ডিম পাড়তে শুরু করলো আর মহা আনন্দে বসবাস করতে থাকলো। বন্ধুত্বের পরিচয় বিপদের সময়ই পাওয়া যায়। ব্রাহ্মণ আর ছাগল। একদিন এক ব্রাহ্মণ পাশের গ্রাম থেকে ফিরছিলেন। ইতিমধ্যে তিনজন ক্ষুধার্ত ঠগ লোক তাকে আসতে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করে। গ্রামবাসীদের মঙ্গল হোক, কেমন নাদুস নুদুস ছাগল আমায় দান করেছে। বাবা, কেমন মোটা সোটা ছাগল! আজ ভোজ খাওয়ার পালা। কিছু একটা মতলব ফেঁদে এই ছাগলটাকে পেতেই হবে। এটার এমন কি কাজ? শোনো শোনো, তবে আমাদের কি করা উচিত? প্রথম ঠগ ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, বামুন মহারাজ, এই কুকুরটাকে কাঁধে নিয়েছেন কেন? আপনার মজা লাগছে বুঝি? মূর্খ বোকা কোথাকার, কুকুর আর ছাগলের তফাৎটাও বোঝো না নাকি? হ্যাঁ, আরে মশাই, রেগে যাচ্ছেন কেন? আপনার ভালো লাগলে আমার কি বলার থাকতে পারে? এমন তো নয় যে আমি ভুল দেখছি। না না, এটা তো ছাগলই। হ্যাঁ, কিছু দূর যেতেই দ্বিতীয় ঠগ তাকে ধরল। বামুন ঠাকুর, আপনার ওই মরা বাছুরটা ভীষণই সুন্দর, কিন্তু ওটাকে কাঁধে চড়িয়ে ঘুরে বেড়ানো আপনাকে শোভা দেয় না। আপনি একজন ব্রাহ্মণ। তুমি একটা অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না এটা একটা জ্যান্ত ছাগল, বাছুর নয়। রেগে যাবেন না, ক্ষমা করুন, হয়তো এটা আমারই ভুল। এটা কি হচ্ছেটা কি? আমি পাগল না ওরা সবাই ছাগল?
ব্রাহ্মণ কিছু দূর যেতে না যেতেই ও বামুন ঠাকুর, ওই গাধাটাকে নিচে ফেলো, না হলে লোকে নানা রকমের কথা বলবে। না না না, তিনটে লোক ভুল কি করে হতে পারে? নিশ্চয়ই এটা ছাগল নয়, এটা কোনো মায়াবী ভূত। গ্রামবাসীরা আমার সঙ্গে ভালো ঠাট্টা করেছে। ঘাবড়ে গিয়ে বামুন ঠাকুর নিঃশব্দে ছাগলটাকে কাঁধ থেকে নামিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পগার পার। ব্রাহ্মণ ওখান থেকে যাওয়া মাত্রই 3টি ঠগ ওই ছাগলটাকে মেরে রান্না করে খেয়ে ফেলল। আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। ধূর্ত ছাগল। একদিন এক জঙ্গলে একটা ক্ষুধার্ত নেকড়ে খাবার সন্ধানে এখানে ওখানে ঘুরছিল। সে দেখল যে পাহাড়ের নিচে একটা সবুজ মাঠ, তার মধ্যে সে দেখতে পেল একটা হৃষ্ট পুষ্ট ছাগল ঘাস খাচ্ছিল। বাহ, মনে হয় খাবার ব্যবস্থা হয়ে গেল। নেকড়ে আস্তে আস্তে ওর দিকে এগোলো। সতর্ক থাকার জন্য ছাগল নেকড়ের উপস্থিতি বুঝতে পেরে বলল, তোমাকে তো ভীষণ দুর্বল আর ক্ষুধার্ত মনে হচ্ছে। তুমি যদি আমাকে খাও তাহলে আমি খুশি হব। কাউকে বাঁচানোর জন্য অন্যের জীবন উৎসর্গ করতেই হয়। ম্যাঁ, তো তুমি আমায় খাবে কি করে? আমি তো খুব বুড়ো। এক কাজ করো, তুমি এখানে মুখ হাঁ করে দাঁড়িয়ে থাকো, আমি ওর পাহাড় থেকে দৌড়ে সোজা তোমার মুখের মধ্যে ঢুকে যাব। তখন তুমি আমায় গিলতে পারবে, ঠিক আছে? ওই বোকা নেকড়ে ছাগলের কথা মতো নিচেই দাঁড়িয়ে রইল। চালাক ছাগল পাহাড়ে উঠে পড়ল। ওখান থেকে দ্রুত গতিতে নেকড়ের দিকে দৌড়ে আসলো। নেকড়ে ওখানে বোকার মতো দাঁড়িয়েছিল। তারপর ছাগল ও শিং দিয়ে যেই গুঁতো মারল, নেকড়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর ছাগল প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পগার পার। কুকুর আর গাধা। কোনো এক সময় সুদূর বেনারসে থাকতো এক থোপা। সে একটি গাধা আর একটি কুকুর পেলে রেখেছিল। চলো, আজকের দিনটা শেষ হলো। আজকে অনেক খাটনি গেল, এবার শান্তিতে একটু ঘুমোনো যাক। দেখলে, আজ মালিক আবার আমায় খাবার দিতে ভুলে গেলেন। কয়েক ঘন্টা বাদে মাঝরাতে এ দেখি গভীর নিদ্রায় মগ্ন। আমার কপালটা ভালো দেখছি, তাড়াতাড়ি সবকিছু নিয়ে কেটে পড়ি। ভগবান, ঘরে তো একটা চোর ঢুকেছে আর আমার মালিক নাক ডেকে ঘুমোচ্ছে। গাধা তৎক্ষণাৎ কুকুরকে সাবধান করে দিল। আমাদের বাড়িতে চুরি হচ্ছে আর মালিক গভীর নিদ্রায় মগ্ন, তাড়াতাড়ি ওনাকে জাগাও। আমি কেন জাগবো? উনি আমার খেয়ালই রাখেন না। চুরি হলে তবেই উনার আমার কথা মনে পড়বে, আর তারপর আমার ভালো দেখাশোনা হবে। নীচ, বেঈমান, নিজের মনিবের ব্যাপারে তুমি এই ভাবো? তোমার লজ্জা করে না? এত অবহেলার পরেও আমি ওর সম্মান করব? আমি ওকে জাগাতে পারবো না। তাহলে আমাকেই মালিককে জাগাতে হবে, না হলে চোর সব চুরি করে পালিয়ে যাবে। এই মূর্খ গাধাটা মনে হচ্ছে আশেপাশে সবাইকে জাগিয়ে দেবে। এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। ধোপা উঠে জানলা দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে চোর বাবাজি পালিয়ে গেছে। এই মূর্খ গাধা আমার ঘুমের 12টা বাজালো। যখন দেখো চেঁচাতে থাকে। ওকে এবার মজা দেখাচ্ছি। ধোপা একটা লাঠি নিয়ে গাধাকে বেদম প্রহার করলো। তা দেখে কুকুরের আফসোসে সীমা রইল না। বেচারা গাধা, চোর তো পালিয়ে গেল। মনিব তো জানতেই পারলো না যে তুমি কেন চিৎকার করছিলে। আমার হয়ে কাজ করার কি দরকার ছিল বলো তো? দেখলে, অন্যের কাজে নাক গলালে কি হয়? অন্যের কাজে দখল দেওয়া উচিত নয়।